সবাইকে জনে জনে ব্যক্তিগতভাবে ও এই পার্সোনাল ব্যক্তিগত ছবিগুলো সবাইকে দিয়ে দিছে। মানে বিপদে পড়ে লাইভে চলে গেছে। ওর বাসায় আমি ঘুম থেকে উঠে দেখি এইসব ভিডিও সব কিছু ভাইরাল। আমি যে একটা জায়গায় ট্র্যাপের মধ্যে আটকে গেছি এটা মানুষকে বলার চেষ্টা করছি। এরকম লাইফটা তো থাকার চেয়ে না থাকা আমি মনে করি অনেক ভালো। আমার ব্যক্তিগত ভিডিও, ব্যক্তিগত ছবি আমার বাসায় নিয়ে সব কিছু ট্রান্সফার করে নেয়। ট্রান্সফার করার পর আমি সকালে ঘুম থেকে উঠি 11টার দিকে। উঠে যখন আমি মোবাইলের দিকে তাকালাম, আমি দেখলাম যে মোবাইলটা ছিল একরকম, এখন আরেক রকম আছে। এরোপ্লেন মোড হয়ে আছে, এটা হয়ে আছে, সেটা হয়ে আছে। এটাতে কীভাবে সম্ভব? নিজে সেন্ড করছে। হ্যাঁ, আমি অবশ্যই জানি, এটা জানি। সবাইকে জনে জনে ব্যক্তিগতভাবে ও এই পার্সোনাল ব্যক্তিগত ছবিগুলো সবাইকে দিয়ে দিছে। এখানে কিন্তু আমার কোনো পর্নোগ্রাফি নাই বা স্ক্যান্ডাল নাই। যেগুলো আছে ফ্রেন্ডলি, একটা ভালো ফ্রেন্ডের সাথে ফ্রেন্ড থাকতে পারে, ওটা আমার গার্লফ্রেন্ডও থাকতে পারে। আমি একটা সিঙ্গেল বয়, আমার গার্লফ্রেন্ডও থাকতে পারে, আমার ফ্রেন্ডস থাকতে পারে। আমি এনজয় করি, ঘুরি ফিরি, এটা তো নর্মাল একটা বিষয় আমার কাছে। না, এরকম কোনো সম্পর্ক ছিল না। আমার রিলেশন নিয়ে কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক ছিল না, কোনো মেয়ের সাথে কোনো রিলেশন ছিল না। শুধু আমরা ভালো বন্ধু ছিলাম সবাই। আমার মোবাইলে ব্যক্তিগতভাবে আমাদের মুমেন্টগুলোর মেমোরিজগুলো ক্যাপচার করে রাখছি, যে ভবিষ্যতে যদি দেখি মাঝে মাঝে সুন্দর ভালো লাগবে যে আমার ফ্রেন্ডস এভাবে ছিলাম, এটা করছি, এটা করছি। তো এই কারণে হচ্ছে যে ভিডিওগুলো করা হয়েছিল বা ছবিগুলো নেওয়া হয়েছিল। আর আমি এরকম ভাবতেছিলাম যে আমি কোনো একটা সময় মিউজিক টিউজিক অ্যাড করে সুন্দরভাবে পরিবেশন করবো অনলাইনে, মানুষ দেখে পজিটিভলি নেবে, মানুষ পছন্দ করবে, বলবে খুব সুন্দর জুটি হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে। কিন্তু ওইটাকে নেগেটিভলি ভাইরাল করে দিচ্ছে ওর গ্রুপের মাধ্যমে। তারপর ব্যক্তিগতভাবে সবাইকে পাঠাইছে। এটার প্রুফ শুধু আমি একা না, হ্যাঁ আপনারাও জানেন। তারপর আরও অনেক আছে, যে লামি আপু আছে, সেও কিন্তু একটা ভিডিওতে দেখলাম। হ্যাঁ, সেখানে ওই মেয়েটাকেও সে পাঠাইছে 6:30 বাজে। হ্যাঁ, ওর বাসায় আমি ঘুম থেকে উঠে দেখি এইসব ভিডিও সব কিছু ভাইরাল। কী হচ্ছে এটা আমার সাথে? আমাকে রাত্রেবেলা আনলো বাসায়, ও ফোন দিয়ে আনলো, এনে আমার মোবাইল থেকে ব্যক্তিগত আমার ছবি ভিডিও এগুলো নিয়ে ভাইরাল করে দিল। নিছো তো নিজে তোমার মোবাইলে রাখার পর আমাকে প্রশ্ন করতে পারো, করার রাইট নাই যদিও, তারপর তুমি করতে পারো যে হ্যাঁ এগুলো কী হয়েছে, আমি তোমাকে এক্সপ্লেন করতে পারতাম, বলতে পারতাম। সেখানে একটা মেয়ে আছে যার বয়ফ্রেন্ড তার সাথে চিট করছে। হ্যাঁ, সেই জন্য সেই মেয়েটা আমার সাথে একটু ক্লোজ হয়ে ছবি তুলছে, যে আমি আমার বয়ফ্রেন্ডকে ভয় দেখাবো বা আমার বয়ফ্রেন্ডকে আমি বুঝাবো যে আমিও হারাই যেতে পারি ও লাইফ থেকে, তাহলে ও আমার প্রাধান্য দিবে, তাহলে আর আমাকে চিট করবে না। ওই ছেলেটা একটা ইন্ডিয়ান মেয়ের সাথে মিলেমিশে ডেট করে মেয়েটাকে খুব চিট করতেছিল। মেয়েটা খুব লয়াল ছিল, একটা ছেলের সাথে কথা বলতো না। তো তখন ও বলতেছে আমি ট্রিগার হয়ে গেছি, আমি একটু ওকে জেলাস ফিল করাবো, এই জন্য ক্লোজ ছবি তুলছে। এটা লায়লা নিজেও জানে। বাইরে যে মেয়েগুলোর ছবি, যে মেয়েগুলোর ফেস ও রিভিল করছে, এক্সপোজ করছে বাজেভাবে, তাদেরও তো ফ্যামিলি আছে, তাদেরও তো বংশগীতি আছে, তাদের তো মানিজ্যত আছে। ও নির্লজ্জ হইতে পারে, ও বেহায়া হইতে পারে, কিন্তু তাদের তো একটা স্ট্যাটাস আছে, তাদের তো মানিজ্যত আছে, তাদের বাবা মা আছে, সব কিছু আছে। আমার ক্ষতি করতে যে পাশাপাশি সেই মেয়েগুলোরও ক্ষতি করলো একটা। সেই মেয়েগুলো, অনেকগুলো মেয়ে সুইসাইড করার জন্য পাগল হয়ে গেছে, আমি সুইসাইড করে ফেললাম, আমি কী করবো এগুলা। আমি তো এগুলো ব্যক্তিগতভাবে আমার বয়ফ্রেন্ডকে জেলাস ফিল করানোর জন্য বা আমাদের ব্যক্তিগত মোমেন্ট আমরা মেমোরিজ রাখার জন্য করছি। তো এটাকে এইভাবে এক্সপোজ করার কী আছে? তারপর আমি বললাম যে ঠিক আছে, এগুলো খুব খারাপ করছো, আমি চলে যাচ্ছি, তুমি মামলা কীভাবে কী করবো আমাকে বললো, আমি তখনই কোর্টে যাব, যে মামলা তুলে ফেলো। অবশ্যই ডেকে নিয়ে গেছে। আপনারা বাড়িধারা ডিওএইচএসের সিসি ক্যামেরা ফুটেজ চেক করতে পারেন। আর বাড়িধারা ডিওএইচএস ক্যান্টনমেন্ট এরিয়া, এইখানে একটা মানুষ আপনার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারবে না। আপনি ওই জায়গার একজন রেসিডেন্সিয়াল, ওই জায়গার একজন স্থানীয় মানুষ, আপনার নিজের ব্যক্তিগত বাসা, এখানে ফ্ল্যাট, এখানে আপনার ওইখানে ফোন দিলে সেকেন্ডের মধ্যে কয়েকশো সিকিউরিটি বাসা নিচে চলে আসবে। ও 4:30টার দিকে নিচে নেমে গেট খুলে দিছে, নিজে নেমে মেইন গেট খুলে আমাকে ওর বেডে নিয়ে গেছে, ওর বাসায় নিয়ে গেছে, রুমে নিয়ে জুস টুস সবগুলো খেয়ে তারপর আমি অচেতন হয়ে গেছি। যখন জ্ঞান ফিরে তখন দেখি আমার এই অবস্থা। জীবনের সব আয়োজন এখানে একসাথে। লাইভে যাওয়ার মূলত কারণটা ছিল যে আমার যখন পিকচার, ভিডিও, ব্যক্তিগত ভিডিওসগুলো ভাইরাল করে দেয়, তখন আমি ওরা বলি যে ঠিক আছে তুমি এগুলো কাজগুলো খুবই বাজে করছো। আমি তখন একটু মন খারাপ করে ওরা বলতেছিলাম ঠিক আছে তুমি মামলা কীভাবে কী তুলবা, তুমি বললো আমি মামলা তুলব। পর বলতেছে তোমার মামলা আমি তুলবো না, তুমি কি করতে পারো করে নাও, মামলা ছাড়াও অনেক কিছু আছে যেগুলো তুমি পাবা, তোমার সামনে আসবে, ওইগুলো পারলে তুমি ঠেকাইও। এইভাবে আমাকে ডিরেক্ট থ্রেট করছে, জীবন নাশের, তোমার মামলা ছাড়াও অনেক কিছু আছে। তো তখন আমি মানে বিপদে পড়ে লাইভে চলে গেছি। এক কথায় বিপদে পড়ে এতটা অসহায় ফিল করতেছিলাম নিজেকে, ভাই আমি কোথায় আটকে গেছি ভাই। এই মেয়েটা প্রেস কনফারেন্স করে বলল যে মামুনের সাথে এখন আমার সুসম্পর্ক, তার সাথে ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই। এখন আবার সে ক্যাপশন দিচ্ছে মামুন পরকীয়া করে, এটা করে সেটা করে। পরকীয়া কাকে বলে? যদি স্ত্রী রেখে অন্য মহিলার সাথে মিলামেশা করে তাকে বলে পরকীয়া। সে তোমার স্ত্রী না,
সে তো অলরেডি প্রেস কনফারেন্স করে বলেও দিছে যে আমরা এখন শুভাকাঙ্ক্ষী, আমরা এখন করলে বড়জন আমাদের কোলাবোরেশন দেখতে পারবেন, একসাথে কন্টেন্ট দেখতে পারবেন, এছাড়া আমাদের ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। সেখানে তারা তো মাথা ব্যথা কেন? সে আমার এই ব্যক্তিগত ছবি ভিডিও আপলোড করা তো সে রাইট রাখে না। আমার মোবাইল সে আনলক করে আমার ব্যক্তিগত তথ্য সে নিয়ে গেছে, সে তো রাইট রাখে না, এটা তার তো কোনোভাবে রাইট নাই। আমাকে সে অচেতন করে এই কাজগুলো করছে। সকালবেলা যখন বললাম যে মামলাগুলো কী করবা, তখন বলতেছে তোমার মামলা তুলবো না, আমি মামলা তো করবো, আরও মামলা রেডি হচ্ছে তোমার জন্য, প্লাস মামলা ছাড়া আরও অনেক কিছু আছে যেগুলো পারলে তুমি সামলায়ও, আমার এইভাবে বলছে। তখন আমি লাইভে চলে যাই। লাইভে যে আমার যে আত্মচিৎকার, আমার যে আক্ষেপ, আমি যে একটা জায়গায় ট্র্যাপের মধ্যে আটকে গেছি, এটা মানুষকে বলার চেষ্টা করছি। জানি না মানুষকে কতটুকু বুঝাইতে পারছি লাইফটা কীভাবে চলতেছে। আসলে আমি যে জায়গাটায় আসি, যারা ভিডিও দেখছেন আসলে তারা যদি থাকতেন তাহলে বুঝতেন যে আমি কতটা অসহায় এখন, আমি কতটা মানে ট্র্যাপের শিকার। আপনারা বলবেন যে হ্যাঁ যখন লাইলার টাকা খাইছো, যখন এটা করছো তখন মনে ছিল না, যখন আইআইসি করছো তখন মনে ছিল না। ভাই একটা জিনিস আমার জায়গা থেকে আপনি একটু চিন্তা ভাবনা করেন। আমি 2018 সাল থেকে আমার ফ্যামিলি চালাই, 2018 সাল থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট। সো আমি অন্যের উপর নির্ভরশীল না, আমি নিজে করতে পারি সব কিছু। ও আমাকে ম্যানিপুলেট করে ফেলছে ছোটো ছোটো ম্যাটেরিয়ালস গিফট করতে করতে। আমার বয়সটাও খুব কম তখন, এখনও আমি অনেক কিছু বুঝি না, এখনও অনেক কথা গুছায় বলতে পারি না, অত ম্যাচিউর হইনি আমি এখনও। তো ওই টাইমটাতে যখন ছোটো ছোটো ম্যাটেরিয়ালস দেওয়া শুরু করলো, আমাকে গিফট করা শুরু করলো, ঘুরতে নিয়ে যাওয়া শুরু করলো, তখন আস্তে আস্তে তো ওর কাছে আমি বন্দী হয়ে গেলাম। তারপর যখন চলে আসতে চাইলাম, বন্ধুত্ব সম্পর্ক অবস্থায় যখন চলে আসতে চাইলাম, তখন থেকে ব্ল্যাকমেল শুরু করছে। আর যখন ওকে গার্লফ্রেন্ড বলে স্বীকৃতি দিছি, তারপর থেকে তো শেষ, জেলখানা হয়ে গেছে জীবনটা আমার। হ্যাঁ, এরকম লাইফটা তো থাকার চেয়ে না থাকা আমি মনে করি অনেক ভালো। আপনারা দেখছেন আমি লাইভ করছি, লাইভে আমার আক্ষেপ আমি প্রকাশ করছি যে আমাকে 4টা বছর ব্ল্যাকমেল করে রাখা হচ্ছে। কখনো হয়তো বা আত্মহত্যার ব্ল্যাকমেল, কখনো মামলার ব্ল্যাকমেল। এই ব্ল্যাকমেলগুলো করে করে আমাকে আটকে রাখতেছে। তো এগুলো আমি যখন প্রকাশ করা শেষ করে, আমি লাইভ শেষ করে বাসা থেকে বের হয়ে গেছি, তখন ও বুঝতে পারলো যে না, মামুন তো সব এক্সপোজ করে দিচ্ছে, ওর আসল যে রূপ এটা মানুষের কাছে দেখায় দিছে। মানুষ তো বুঝে গেছে যে লায়লা একজন প্রতারক। মামুন এটা প্রমাণ করে দিছে লাইভে এসে। ওর সামনে দাঁড়ায় আমি ওকে প্রতারক বলছি, আমি কিন্তু দূরে দাঁড়ায় বলি নাই। একটা মানুষের সামনে দাঁড়ায় বলার সৎ সাহস আমার আছে, কারণ সে কাজটা করছে। আর আমি ছোট্ট একটা মানুষ, তখন আমার ভুল আছে, এক হাতে তালি বাজে না, আমি মানি। আমার বয়সের সবচেয়ে বড় ভুলটা হচ্ছে আমার বয়সের ভুল। আমি বুঝতে পারি না আসলে কী করবো, কীভাবে গুছাবো, কীভাবে আমার লাইফটা কী হবে, ফিউচারটা কী হবে, সেটা আমি বুঝতে পারি নাই। তো তখনই আমি চলে আসার পরপরই দেখি সে একটা ভিডিও আপলোড করছে যেখানে বলতেছে মামুনের সাথে আজকে থেকে আমার কোনো সম্পর্ক নাই, তাকে নিয়ে আমি কোনো ধরনের কথা বলবো না, তাকে নিয়ে ভিডিও করবো না, এটা করবো সেটা করবো না। তখন সে হাত দেখাচ্ছে, সে মেকআপ করতেও ভুলে নাই ওই টাইমটাতে, সে মেকআপ করতেও ভুলে নাই যে মানুষ দেখবে একটু, হ্যাঁ মেকআপ টেকআপ করে নিই। সেখানে হাত কিন্তু ক্লিয়ার, হাতে কোনো স্পট নাই, ওর কোনো কাটা ছিঁড়া নাই। কিন্তু সে লাইফটা শেষ করেই একটু পরে আমার কাছে খবর আসে সে কুমিটলায় গেছে। তখন আমার মাথায় বাড়ি দিছে আমার, না ও আরেকটা প্ল্যান সাজাচ্ছে। আসলেই আরেকটা প্ল্যান সাজালো, কুমিটলা থেকেও সুইচ হয়েছে সিএমএইচে, যে ওইখানে কী করছে না করছে, ভুয়া সার্টিফিকেট রেডি করছে। ব্যান্ডিজ পেঁচায়া বলতেছে যে মামুন আমাকে হত্যার চেষ্টা করছে, ছুরি দিয়ে কোপ দিতে আসছে বা মারতে চেষ্টা করছে। কোথায় মারতে চেষ্টা করছে সেটা উল্লেখ করে না, যে মারতে আসছে, আমি হাত দিয়ে ধরছি, হাত দিয়ে ধরার পর আমার হাত কেটে গেছে, এইভাবে বলতেছে। আপনারা তো ভাই দেখছেন, ভাই আপনারা তো সবাই দেখছেন, যখন লাইভ করতেছি ওর লাইভের মধ্যে এইভাবে বলতেছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, মামুন এখানে এসে মারামারি লাগাই দিছে, আমাকে মারতেছে, সেটা করতেছে। এটার ক্লিপ কিন্তু এখনও ফেসবুকে আছে, আপনারা দেখেন ভাই, আপনাদের কাছে অনুরোধ আপনারা দেখেন। এটা কিন্তু প্রুফ পাইছেন লাইভের মধ্যে যে মিথ্যা বলতেছে। ওর শরীরে টাচ করি নেই, তখনই ও ফোন দিয়ে বলতেছে আমাকে মারতেছে, এটা কিন্তু লাইভেই আছে। তারপর ওর রুমের কর্নারে এই যে ছুরিটা লুকানো, ফুলদানির পিছনে ছুরিটা লুকানো। ছুরি আমি যখন জিজ্ঞাসা করলাম যে এই ছুরিটা এখানে কেন, তখন লাইভে কিন্তু বলছে, লাইভে শোনা যাচ্ছে যে আমার বাসা, আমার ছুরি থাকতেই পারে। হ্যাঁ, আপনার বাসায় ছুরি থাকতেই পারে, স্বাভাবিক, ছুরি থাকার একটা জায়গা আছে। কিচেনে থাকবে ছুরি কেন বেডরুমে ওই ফুলদানির পিছনে লুকানো থাকবে? তার মাথায় অন্যরকম একটা প্ল্যানিং ঘুরছিল। আল্লাহ বাঁচাইছে, সে শুধুমাত্র আমার ভিডিওগুলো আপলোড করে ব্যক্তিগত যে ভিডিও পিকচার আছে এগুলো আপলোড করছে, আর বলতেছে মামলা তুলব না। কিন্তু আমার শরীরে একটা অঙ্গ যদি কেটে ফেলতো, আমার জীবনটা যে শেষ করে ফেলতো, সেখানে আমাকে মেরে ফেলতো ছুরি দিয়ে। আমি তো তখন অচেতন, আমি তো অজ্ঞান। আমার ব্যক্তিগত ইনফরমেশন, আমার ব্যক্তিগত ভিডিও এগুলো সামাজিক মাধ্যমে আপলোড করে আমাকে তো হেউ করছেই, প্লাস হচ্ছে ওই মেয়েগুলো লাইফগুলো হেল করে দিছে। তারপর হচ্ছে ও থানায় যেয়ে মামলা করছে কি আমি নাকি ওর মার্ডার করার চেষ্টা করছি, তারপর শ্লীলতাহানি, তারপর আমি নাকি ক্রিমিনালি ট্রেসপাস করছি। হ্যাঁ, এগুলো সব কনসাল্ট করছে ওর লয়ারই। কিন্তু আমি
লয়ারের কাছে অনেক রিকোয়েস্ট করছি, আগেরও যখন সাংবাদিক ভাইরা আমার বাসায় গেছে তাদেরকে বলছি যে লেলার যে লয়ার ভাইরা আছেন টাকার কাছে বিক্রি হয়ে যায় না ভাই, আপনি পুরুষ মানুষ, আপনি ট্র্যাপে পড়তে আপনার কতক্ষণ লাগবে? 2 সেকেন্ডের মধ্যে পড়ে যেতে পারেন আপনি এই ট্র্যাপে। পুরুষ মানুষের জীবনে নারী কেলেঙ্কারি ঝামেলা থাকেই, কিন্তু আপনি এটা যদি আরও সাপোর্ট করে কনসাল্ট করে আরও একটা ছেলের জীবন ধ্বংস করে দেন, তাহলে আপনি তো পুরুষ না। স্ট্রেস নিতে পারতেছেন, আমার ফেস দেখেন, আমার শরীর দেখেন কি হচ্ছে, আমার খুবই খারাপ অবস্থা। আমি দেশবাসীর কাছে আমি ন্যায্য বিচার চাই, আমি এই জায়গা থেকে মুক্তি চাই। ওর বিচার হোক না হোক সেটার আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমি ওর হাত থেকে নিস্তার চাই, বাঁচতে চাই, আমার লাইফে আমি কিছু করতে চাই।